মূল বেতন সর্বোচ্চ ৭৮,০০০ টাকা নির্ধারণ করে নতুন পে স্কেল সরকারি ব্যক্তিরা উচ্ছ্বসিত। অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করলেও দ্বিমত অর্থ সচিবের। আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখায় না। জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময়ে খালেদা জিয়া। রাজধানীতে জামায়াতের ২ সাবেক এমপি সহ ১৩ নেতা আটক। বৃষ্টি বোমা উদ্ধার, ঈদকে সামনে রেখে শ্রমিক অসন্তোষ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ। ভোটার তালিকা হালনাগাদে ঢাকায় প্রতি ৫০,০০০ বাড়িতে কাজ করছেন মাত্র ১০ জন। বাস্তবায়ন অসম্ভব বলছেন মাঠ পর্যায়ের কর্মীরাই। এবং হাজার হাজার শরণার্থীর সঙ্গে ইউরোপ পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিরাও। শুধুমাত্র বৈধতা পাওয়ার আশায় দীর্ঘদিন ইউরোপে থাকা অনেকের গন্তব্য জার্মানি। প্রবাসী সময়ের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। মূল বেতন সর্বোচ্চ ৭৮,০০০ টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অষ্টম বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন হবে ৮,২৫০ টাকা। নতুন এই কাঠামোতে থাকছে ২০টি গ্রেড। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয় গত জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। মূল বেতনের প্রায় দ্বিগুণ হারে বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। বেশ কমাস আগে অষ্টম জাতীয় বেতন কমিশনের দাখিলীকৃত প্রস্তাব এবং বেতন সংক্রান্ত সচিব কমিটির পর্যালোচনা তথা সুপারিশ পেশ করার পর অবশেষে কার্যকর হচ্ছে অষ্টম বেতন কাঠামো। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর, যেখানে বেতন বাড়ছে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও। পাশাপাশি থাকছে না প্রচলিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। নতুন কাঠামোতে আগের মতো সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো শ্রেণীবিন্যাস থাকছে না। এখন থেকে ২০টি গ্রেডের মাধ্যমে নির্ধারিত হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদক্রম। নতুন স্কেলে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ টাকা, চতুর্থ গ্রেডে ৫০,০০০ এবং ৪৩,০০০ টাকা পঞ্চম গ্রেডে। এছাড়াও ২০তম গ্রেডে সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে ৮,২৫০ টাকা। সাংবাদিকদের সামনে নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, নতুন কাঠামোতে টাকার অঙ্কে নয় বরং বাৎসরিক বেতন বৃদ্ধি হবে শতাংশের হারে। গ্রেড ২০টাই থাকবে। সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৭৮,০০০ টাকা ফিক্সড, তাই থাকে। গ্রেড 1 ৭৮,০০০ টাকা ফিক্সড, এটা আগেও তাই থাকে। সর্বোচ্চ যে গ্রেডের বেতনটি, এটা কোনো ইনক্রিমেন্ট থাকে না। 78,000 টাকায় যিনি চাকরি করবেন তার বেতন ফিক্সড। আর সর্বনিম্ন হচ্ছে ৮,২৫০ টাকা, এবং ওই যে নির্ধারিত ইনক্রিমেন্ট থাকছে না, এটা হবে মূল বেতনের পার্সেন্টেজ আকারে হবে। এ সময় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরাও এই কাঠামোর অন্তর্ভুক্ত হবেন জানিয়ে সচিব বলেছেন, নতুন এই বেতন গত ১ জুলাই থেকে এবং ভাতাগুলো আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এখানে ক্যাবিনেট নতুন একটা বিষয় সংযোজন করেছে, বাংলা নববর্ষ ভাতা। এটা মূল বেতনের শতকরা ২০ হারে বাংলা নববর্ষ ভাতা। এমপিভুক্ত যারা আছেন শিক্ষক, তাদের ক্ষেত্রেও এই স্কেল বাস্তবায়ন হবে, কার্যকর হবে ১ জুলাই ২০১৫ থেকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বেতন ভাতা নিয়ে যেসব দাবি তুলেছিলেন, সেগুলো পরবর্তীতে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পর্যালোচনা করবেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে এ খবরে বাজারে নিত্যপণ্যের দাম বাড়াসহ মূল্যস্ফীতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে বেসরকারি চাকরিজীবীদেরও বেতন বাড়ানো উচিত বলে মনে করছেন তারা। ২০০৯ সালের পর গত ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। প্রথম গ্রেড ছাড়া অন্য সবগুলোতেই বছর বছর চক্রবৃদ্ধি হারে বাড়বে বেতন। সুখবরের তালিকাটা এখানেই শেষ নয়, সঙ্গে যোগ হচ্ছে বাংলা নববর্ষ ভাতা। শ্রেণী বিভাজনের পরিবর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন থেকে পরিচিত হবেন গ্রেড অনুযায়ী। মন্ত্রিসভায় অষ্টম পে স্কেল অনুমোদনের খবরে স্বাভাবিকভাবেই তাই সরকারি চাকরিজীবীদের খুশিটা যেন একটু বেশি। দেশ যদি সামর্থ্য অর্জন করতে পারে ক্রমাগত, অবশ্যই আমাদের বেতন ভাতা ক্রমাগত বাড়বে। আমি বৈশাখী উৎসব ভাতার মতো একটি সার্বজনীন ভাতার
উদ্যোগকে স্বাগত জানাই। এটা তো অনেক প্রতীক্ষিত একটা বিষয় ছিল, অনেক দিন ধরে আলাপ আলোচনা হচ্ছিল, তো আজকে হয়তো খুশি। সরকারি চাকরিজীবী এবং প্রাইভেট সেক্টরে যে একটা সমন্বয়টা ঘটে গেল আর কি। আগে যারা প্রাইভেট সার্ভিস করতে অনেক বেতন পাইত, এটা আরো একটু তাড়াতাড়ি হলে আমাদের জন্য বেটার হতো, কারণ অলরেডি এখনই বাজার গরম হয়ে গেছে। মনের মতোই হয়েছে, সাজুজ্যপূর্ণ হয়েছে। তাদের চলার পথে এই বেতন কাঠামো ভালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এদিকে নতুন পে স্কেল ঘোষণায় মূল্যস্ফীতি বাড়া সহ বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে উল্লেখ করে বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এই যে নতুন বেতন কাঠামো, এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে তো মূল্যস্ফীতি বাড়বে। বেসরকারি খাতে যারা চাকরি করে, যাদের বেতন বাড়েনি, তাদের ক্রয় ক্ষমতা কিছুটা কমে যাবে এবং এটা একটা প্রভাব পড়বে তাদের উপরে, এবং এই প্রভাবটা পড়ার ফলে তারা কিন্তু তাদের এমপ্লয়ারদের উপরে একটা চাপ তৈরি করবে যে আমাদের বেতন বাড়াতে হবে। এটা একটা কারণে ওইখানে একটা ওভারটাইম বেতন বাড়বে প্রাইভেট সেক্টরে। সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে হবে সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। একটা জিনিস যেটা বৈসাদৃশ্য লাগে আমার কাছে, সেটা হচ্ছে যে বেশিরভাগ চাকরি আজকাল বিক্রয়যোগ্য এবং সেই বিক্রয় মূল্যটা আরো বেড়ে গেল। একবারে বেতন বৃদ্ধি হওয়াতে বাজেটের উপর বেশ চাপ পড়েছে। ঘোষিত পে স্কেলের বেতন চলতি বছরের জুলাই এবং ভাতা 2016 থেকে কার্যকর হবে। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। নতুন বেতন কাঠামোর কোনো নেতিবাচক প্রভাব বাজারে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ সচিব মাহবুব আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। কোনো ইনফ্লেশন ইম্প্যাক্ট কি, সেটা নির্ভর করবে যে টাকাটা বর্ধিত টাকা যেটা বেতন বাবদ দেওয়া হবে, সেই টাকাটা কিভাবে সংস্থান করা হবে। বাজেটের মধ্যে এই যে বর্ধিত অঙ্ক যেটা আসবে সেটা কিন্তু রাখা আছে। বাজেটের ডেফিসিট হলো 5%, এটাতে ইনফ্লেশন হওয়ার কোনো কারণ নাই, কারণ বেতন ভাতা বাবদ যে টাকাটা রাখা হবে সে টাকা তো আমার ওই 5% ডেফিসিট ওটার ভিতরেই আছে। ডোমেস্টিক ডিমান্ড ক্রিয়েশন হবে, সেই ডিমান্ড ক্রিয়েশনটাকে সাপ্লাই সাইড রেসপন্স করতে পারবে পজিটিভলি, এবং আলটিমেটলি এটা আমাদের ইকোনমির গ্রোথকে হেল্প করবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখায় না, বরং তারাই সব ধর্মের মানুষের উপর নির্যাতন চালায়। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। তারা লোক দেখানোর মতো বলে যে আমরা কি ধর্ম নিরপেক্ষ, কিন্তু ধর্ম নিরপেক্ষ বলে কিন্তু সকল ধর্মের উপর আঘাত করে। তারা কোন ধর্মের মানুষই আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই। হাসিনার আত্মীয় স্বজনরাই কিন্তু আপনাদের জমি জায়গা এবং সম্পত্তি বলেন সব বেশি দখল করেছে। এই আওয়ামী লীগ থাকলেই হিন্দুরা বেশি সাফার করে, আওয়ামী লীগ থাকলে হিন্দুদের অত্যাচার বেড়ে যায়। আজকে দেশে কোনো মানুষই কোনো নিরাপদ নয়, যেহেতু সব প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে দিয়েছে, সব জায়গায় এমন ভাবে দুর্নীতি ঢুকিয়েছে, এমন ভাবে করাপশন ঢুকিয়েছে যেটা বলা যায় না। সেজন্য আমরা সকলে আসুন, জালেম অত্যাচারী সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। জয় আমাদের অবশ্যই হবে। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাপক শ্রমিক অসন্তোষ এবং রাজধানী ও এর আশপাশের জেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর পল্লবী থেকে জামায়াতে ইসলামের সাবেক 2 সংসদ সদস্য সহ 13 নেতাকর্মীকে আটক করেছে পল্লবী থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ পশ্চিমের ডিসি মোহাম্মদ সাজ্জাদুর রহমান জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 20টি তাজা বোমা, বিপুল পরিমাণ সাংগঠনিক বই ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। আটক নেতাকর্মীদের মধ্যে অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী 1 আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য। এর আগে তার বিরুদ্ধে আরো 45টি মামলা ছিল। আর অপরজন খুলনা 5 আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য গোলাম পরোয়ার। এর আগে তার বিরুদ্ধেও 12টি মামলা রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। পল্লবী 11 নম্বর সেকশনের 10 নম্বর রোডের 4 নম্বর বাসায় অভিযান চালিয়ে জামাতের কেন্দ্রীয় নেতা খুলনার সাবেক এমপি গোলাম পরোয়ার, রাজশাহীর অধ্যাপক মুজিবুর রহমান এবং জামাতের শ্রমিক সংগঠন যেটা শ্রমিক ফেডারেশনের সভাপতি সহ মোট 13 জন একটা নাশকতার পরিকল্পনা করতেছিল। নাশকতায় ব্যবহারের জন্য তারা বোম,
তারপর এই কুরিয়ারের মাধ্যমে তারা লাঠি নিয়ে এসেছিল। যতটুকু জানা গেছে আসন্ন যে ঈদুল আজহা এই উপলক্ষে তারা শ্রমিক সংগঠনের মধ্যে বিভিন্ন যাতে অরাজকতা তৈরি করা যায়, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যাতে অরাজকতা তৈরি করা যায় সেজন্যই তারা একটা পরিকল্পনা করতেছিল। জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি ব্লগারদের কার্যক্রম মনিটরিংয়ে অবশেষে টনক নড়েছে পুলিশের। ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করা আর ব্লগের লেখা পর্যবেক্ষণের জন্য দেশের প্রতিটি পুলিশ ইউনিটে গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক গ্রুপ এসটিজি নামে বিশেষ টিম। একই সঙ্গে জঙ্গি সংগঠন ও জঙ্গি সদস্যদের যাবতীয় তথ্য নিয়ে ডাটাবেস তৈরি করবে এই টিমটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমানে ব্লগ এবং ব্লগার দুটোই আলোচিত শব্দ। তার সাথে সামগ্রিকভাবে জড়িয়ে রয়েছে জঙ্গি ও জঙ্গি সংগঠন নামে আরো দুটি শব্দ। ব্লগে ধর্ম, রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ে লেখনীর মাধ্যমে ব্লগাররা তাদের ব্যক্তিগত মতামত তুলে ধরছেন। অপরদিকে ব্লগারদের নাস্তিক দাবি করে তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আসছে আনসারুল্লাহ বাংলা টিম সহ নানা জঙ্গি সংগঠন। এমনকি বিজ্ঞান মনস্ক কয়েকজন ব্লগারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাও করেছে তারা। দেরিতে হলেও অবশেষে এ নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। জঙ্গিদের যে সার্বিক কার্যক্রম একটা আমাদের তদারকির আওতায় আনার জন্য আমরা এই ধরনের একটি কমিটি গঠন করেছি এবং সেই কমিটিটি সারা দেশব্যাপী হয়েছে, আমাদের এই মেট্রোপলিটনও হয়েছে। সেই মেট্রোপলিটন সেই অনুযায়ী কাজ শুরু করেছে। এই কমিটিটি যারা জঙ্গিবাদের সাথে জড়িত, কিভাবে জড়িত হচ্ছে, তারা কোথায় কি করছে না করছে সেই সংক্রান্ত সব তথ্য উপাত্ত সেগুলো সংগ্রহ করবে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে দেশের প্রতিটি পুলিশ ইউনিটি গঠন করা হয়েছে 7 সদস্যের স্পেশাল টাস্ক গ্রুপ। মূলত ব্লগারদের নিরাপত্তার পাশাপাশি তাদের লেখা পর্যবেক্ষণ করবে এই কমিটি। ব্লগার যারা আছে তাদেরকে আমরা শনাক্ত করব, তাদের পরামর্শ দিব, নিরাপত্তামূলক পরামর্শ, তাদের লেখালেখি বা অন্যান্য বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করে দেখব কাদের বিরুদ্ধে থ্রেট আসতেছে বা কি করতেছে, সেসব বিষয়ে যেসব আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলো আমরা নেব। দেরিতে হলো জঙ্গিদের ডাটাবেস তৈরিকে জঙ্গিবাদ দমনে ইতিবাচক হিসাবেই দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হচ্ছে আজকে সে এখানে আছে তো কালকে নাই, ডাটাবেস তৈরি হবে, ঘটনাগুলি কি ইনসিডেন্ট হয়েছে সেটা, তাহলে সেখান থেকে সে সূত্রটা খুঁজে নিয়ে সে শুরু করতে পারবে। নাইলে এটাকে ট্র্যাকিং করা, তাকে খুঁজে বের করা, কে কখন কোথায় ঘটনা হলো এটা আর সবার মেমোরি থাকবে না। অতিরিক্ত পুলিশ সুপারদের প্রদান করে গঠিত এই বিশেষ কমিটিতে 2 জন সহকারী পুলিশ সুপার, 2 জন পরিদর্শক এবং 2 জন উপপরিদর্শককে সদস্য হিসাবে রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে প্রতি 50,000 বাড়িতে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছেন মাত্র 10 জন তথ্য সংগ্রহকারী। মাঠ পর্যায়ের কর্মীরাই বলছেন এই লোকবল দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা অসম্ভব। আজ থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদের এই কার্যক্রম চলবে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এই মাঠ কর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন রামিম হাসান। রাজধানীর গুলশান এলাকা ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন তথ্য সংগ্রহকারীরা, কিন্তু এই বাড়িটিতে ঢুকতেই পারলেন না তারা, আর তাই দারোয়ানের কাছে নিজেদের ফোন নাম্বার দিয়ে যাত্রা শুরু আরেক বাড়ির উদ্দেশ্যে। এখানে নতুন এক ভোটারের তথ্য সংগ্রহ করা হলো। পুরো প্রক্রিয়ায় সময় লাগলো প্রায় 20 মিনিট। ফিল করতেছি অনেক এক্সাইটেড ফিল, যে আমি ভোটার হইতেছি এই ফার্স্ট। গুলশান 1 ও 2 এলাকায় নির্ধারিত তথ্য সংগ্রহকারীর সংখ্যা 8 জন আর সুপারভাইজার 2 জন। অথচ এই এলাকায় মোট বাড়ি আছে আনুমানিক 50,000-এরও বেশি। প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলেও 8 জন তথ্য সংগ্রহকারীর পক্ষে 15 দিনে 2-3 হাজারের বেশি বাড়িতে যাওয়া কঠিন। নির্দেশনা দেওয়া আছে বাড়ি বাড়ি যেতে হবে এবং কেউ যেন বাদ না পড়ে, সেই দিকে বিশেষ দৃষ্টি। এবং মহিলা ভোটার যেহেতু গতবার কম হয়েছে, উদ্বুদ্ধ করতে হবে আমাদেরই। এই নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অসম্ভব। বাস্তবতা আপনি যদি দেখেন, এই যে আপনি যে দেখলেন আপনার সামনে 2টা ভোটার করতে কত সময় লাগলো, এইভাবে টোটাল গুলশান এলাকায় যদি আমি প্রত্যেকটা বাড়িতে ফ্ল্যাটে নক করি তাহলে কি এই 15 দিন সম্ভব আপনি বলেন? এ ব্যাপারে জেলা নির্বাচনী কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ভোটার বৃদ্ধির হার বিবেচনায় পর্যাপ্ত সংখ্যক তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। আমি টোটাল ঢাকার দায়িত্বে আছি। আমরা সবকিছু সার্ভে করে হিসাব করে আমরা দেখেছি যে আমরা যেভাবে নিয়োগ দিয়েছি প্রত্যেকটা বাড়িতে যাওয়া সম্ভব। ঢাকা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী 2 সিটি কর্পোরেশনের তথ্য সংগ্রহের জন্য 2239 জন তথ্য সংগ্রহকারী এবং 448 জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। ভাঙা রাস্তার খানা খন্দে দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা প্রায় ঘটছে দুর্ঘটনা। বরাদ্দ না থাকায় হচ্ছে না সংস্কার, দাবি জনপ্রতিনিধিদের।
16 বছরে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণের সিদ্ধান্তকে কন্যা শিশুর মানবাধিকারের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন নারীবাদী ও মানবাধিকার সংগঠনগুলো। এছাড়া সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা দেশের সংবিধান এবং আন্তর্জাতিক সনদে নারী ও শিশু অধিকারের অঙ্গীকারের লঙ্ঘন হবে বলেও মনে করছেন তারা। গত বছর যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে মা বাবা বা আদালতের সম্মতিতে 16 বছর বয়সে মেয়েদের বিয়ের বৈধতা দিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন 2014 এর খসড়া প্রণয়ন করা হয়, যা তুমুল সমালোচনার ঝড় তোলে দেশের সচেতন মহলে। নারী অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের পর শারীরিক ও মানসিকভাবে নিরাপদে কন্যা শিশুর বেড়ে ওঠা নিশ্চিত করতে 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে অবৈধ ঘোষণা করেছে দেশের আইন। এই আইনের ফলে বাল্যবিবাহ কমে আসলেও একেবারে বিলুপ্ত হয়নি। তাই অল্প বয়সে আশেপাশের অনেক মেয়ের বিয়ে কাউকে করেছে কৌতূহলী, কারো বা মনে ফেলেছে আতঙ্কের ছাপ। তারপরও ছোট দুচোখে রয়েছে বড় মানুষ হবার স্বপ্ন। স্কুলে যেতে খুব ভালো লাগে, আমরা বন্ধুরা মিলে পড়ালেখা করি, একসাথে আড্ডা মারি, খুব ভালো লাগে। একটা মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়েটার বাচ্চা হয়েছে, কিন্তু মেয়েটার শরীর একটু ভালো নয়, অসুস্থ অনেক ভয় লাগে। গত বছর যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে মা বাবা বা আদালতের সম্মতিতে 16 বছর বয়সে মেয়েদের বিয়ের বৈধতা দিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন 2014 এর খসড়া প্রণয়ন করা হয়, যা তুমুল সমালোচনার ঝড় তোলে দেশের সচেতন মহলে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও মানববন্ধন ও সমাবেশ করেছে নারী অধিকার ও মানবাধিকার কর্মীরা। শিশু অধিকার সংক্রান্ত যে অঙ্গীকারগুলি সরকার করেছে, সরকার সরাসরি নিজেই এখন তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। মানবাধিকারের উপরে সরাসরি হস্তক্ষেপ আমরা কোনোদিনই সেটা মেনে নেব না। প্রচলিত শিশু অধিকার বিষয়ক আইন, প্রচলিত নারী ও শিশু নির্যাতন নিবর্তকমূলক আইন, প্রচলিত নাগরিক অধিকার আইন সবকিছুর সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো নতুন সিদ্ধান্ত সরকার নেবেন না। কন্যা শিশুর বিয়ের বয়স শর্তহীনভাবে ন্যূনতম 18 বছর বহাল রাখার দাবি জানান তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব সৃষ্টির আইনি কাঠামো প্রণয়ন করবে বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিল 2015 সংসদে পাশ হয়েছে। সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাশের প্রস্তাব করেন। এই সময় সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে বিলটি পাশ করা হয়। বিলটি পাশের মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারিত্ব সৃষ্টির আইনি কাঠামো প্রদান ও আস্থাশীল কর্তৃপক্ষ সৃষ্টি এবং তৎসংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নে সহায়তা করবে। প্রধানমন্ত্রীকে সভাপতি করে পাশ করা বিলটি ব্যাপক বিনিয়োগ নিশ্চিতের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে আরও বেশি সম্পৃক্ত করবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। মাসের পর মাস কাটলেও অবস্থার কোনো উন্নতি নেই ঢাকা সিটি কর্পোরেশনের ভাঙা আর খানা খন্দকে ভরা সড়কগুলোর। এতে বাড়ছে দুর্ঘটনা সহ নাগরিক নানা দুর্ভোগ। এই অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও বরাদ্দ না পাওয়ায় অসহায়ত্ব প্রকাশ করেছেন নতুন দায়িত্ব নেওয়া ওয়ার্ড কাউন্সিলররা। যদিও বেহাল সড়কগুলোর উন্নয়নে সম্প্রতি একটি প্রকল্প পাশ হয়েছে জানিয়ে মেয়র বলছেন মাস দুয়েকের মধ্যেই কাজ শুরু করবেন তারা। তারিকুজ্জামান শিমুলের প্রতিবেদন। সমানতালে নেচে চলেছে একের পর এক মোটরযান। অবিরাম হেলেদুলে চলার এই দৃশ্য যে কোনো মোটর নাচ প্রতিযোগিতা নয় তা সহজেই বোঝা যায় যাত্রীদের মুখের দিকে তাকালে। কোনো মফস্বল শহরের পরিত্যক্ত সড়কের নয়, এই দশা খোদ রাজধানীর ব্যস্ততম একটি সড়কের। সায়দাবাদ যাত্রাবাড়ি সংযোগ সড়ক নামে পরিচিত রাস্তাটির করুণ দশা গত 6 মাস ধরে। শুরুতে কিছুটা সহনীয় থাকলেও অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছায় গত কয়েক মাসের বর্ষায়। প্রায় 3 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশেই নেই পিচের ঢালাই, সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দক। কোথাও কোথাও অবস্থা এমন যে গাড়ি চলাই যেন দুষ্কর। আমার সামনে যে গর্তটি দেখতে পাচ্ছেন এটি লম্বায় প্রায় 5 ফিট এবং এর গভীরতা প্রায় 1 ফিট, যা যে কোনো যানবাহনের গতিরোধ করতে সক্ষম। কাজে খুব সঙ্গত কারণেই এই রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি চলাচল করে তখন চালক চেষ্টা করেন এই ধরনের গর্তকে পাশ কাটিয়ে চলার। কিন্তু সেই সুযোগ যখন থাকে না তখনই ঘটে বিপত্তি। বাধ্য হয়ে পার হতে গিয়ে খানাখন্দকে আটকে যায় বেশিরভাগ ছোট ছোট গাড়ি, সৃষ্টি হয় তীব্র যানজট। বেসামাল এই অবস্থায় দুর্ঘটনাও ঘটে প্রতিনিয়ত। রাস্তার যে পরিস্থিতি, মানুষের হয়রানি, মাজার সমস্যা হয়ে যায়, গাড়ির মধ্যে পলে কাইতে পল্লি খেয়ে জায়গা, বড় গাড়ি তো চাক্কা বড় জায়গা, এমনি যে বড় বড় লিক্সার টেলিভিশনের আর আমরা যে গাড়ি নিয়ে চালাইতে পারতেছি না। প্রতিদিনই বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই দিনকে একটা রিক্সা মহিলা সহ ডাইরেক্ট এমনি কাটতে পড়ে গেছে। এমনি তো রুগী নর্মাল করে
আসে, তারপর আমরা এই বাঙ্গাই দিয়ে গেলে আরো বেশি নরমাল হয়ে যায়। যদি কোনো প্রেগনেন্ট মহিলা যায় তাহলে রাস্তায় তার ডেলিভারি হয়ে যাবে। প্রায় একই দশা যাত্রাবাড়ি, ডেমরা, পুরান ঢাকার প্রধান বেশ কয়েকটি সড়কের। বিশেষ করে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তাগুলো নিয়ে অভিযোগের শেষ নেই। চকের চাম্বার জায়গা, চাক্কা জায়গা, মাউন্ট সুইটা পড়ে জায়গা, কি করুন ভাই, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। নিচের রাস্তা ঠিক করলে তো আর উপরে তো চলবো না, সেই চিন্তা ভাবনা করে আর কি। দায়িত্ব পাবার পরপরই এলাকাবাসীর এত সব অভিযোগের মুখে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া যেন কিছুই করার নেই ওয়ার্ড কমিশনারদের। জনগণ যখন এই রাস্তাটা যায়, আমি যখন সামনে বসে থাকি তখন আমি অনুভব করি আসলে এই পরিস্থিতি বা এই পরিবেশের জন্য জনগণ আমার ভোট দেয়নি। তবে আশার কথা শোনালেন মেয়র। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি প্রকল্প অনুমোদন করে দিয়েছেন। আমরা এখন টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছি। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে ভাঙাচোরা রাস্তাঘাট মেরামতের কাজটা শুরু করব আশা করি 2 মাস পর থেকে। এছাড়া মেয়াদ শেষের আগেই নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন ঘটিয়ে দক্ষিণ ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নির্মাণ শ্রমিকদের শ্রম আর ঘামে গড়ে ওঠে নগর সভ্যতা। তবে পরিসংখ্যান বলছে বাংলাদেশে পেশাগত নিরাপত্তায় সবচেয়ে বেশি ঝুঁকিতে এই নির্মাণ খাতের শ্রমিকরাই। এক্ষেত্রে মালিক পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ সরবরাহ করা হয় না বলে অভিযোগ শ্রমিকদের। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মালিক শ্রমিক সবাইকে সচেতন হতে হবে। তোহা খান তামিমের প্রতিবেদন। নগর জুড়ে এত অট্টালিকা এমনি গড়ে ওঠেনি। এর প্রত্যেকটির পেছনে নির্মাণ শ্রমিকদের অক্লান্ত শ্রম যেমন রয়েছে, তেমনি জীবনের ঝুঁকিও। নির্মাণাধীন এসব ভবনে এভাবেই মৃত্যুকে পাশে বসিয়ে কাজ করছেন 5 লক্ষেরও বেশি নির্মাণ শ্রমিক। এদের নিরাপত্তার জন্য নেই কোনো পোশাক, গ্লাভস, হেলমেট, সেফটি বেল্ট কিংবা ভিন্ন কোনো নিরাপত্তা উপকরণ। মালিকরা সবকিছু দেয় না, এই বিধায় আমাদের কাজ করতে হয়। পেটের দেয়, ঢাকা শহরে তো রিক্সের উপরে কাজ করার লাগে। আমাদের সেফটির জন্য যা প্রয়োজন সব যদি দেয় তাহলে মনে করেন আমাদের কোনো ঝুঁকি থাকবে না। রাজধানীর হাতিরপুলে নির্মাণাধীন একটি ভবনে গিয়ে দেখা গেল সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে মালিক পক্ষের নির্দেশে বহুদিনের পুরনো নিরাপত্তা উপকরণ বের করার চেষ্টা করছেন শ্রমিকরা। এগুলো ছিল বা আছে সাইটে, কিন্তু আমরা যখন আসছেন তাৎক্ষণিক তাদের মাথায় ছিল না। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক জরিপ বলছে শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত নির্মাণ খাতে মারা গেছেন 63 জন শ্রমিক। আর গত 5 বছরের দিকে তাকালে এর চিত্র আরো ভয়াবহ। 2010 থেকে 2014 পর্যন্ত নির্মাণ শ্রমিক মৃতের সংখ্যা 532 জন। অবকাঠামোগত একটা উন্নয়ন দরকার, তার চলাচলের রাস্তা টাস্তা সব মিলিয়ে, প্লাস তার হেলমেট এবং বেল্ট দুটো একদম জরুরি। অন্যান্য জায়গায় দুর্ঘটনাও আছে, আবার পরিদর্শনও হচ্ছে, কিন্তু এখানে কোনো পরিদর্শন বা কোনো ব্যবস্থা নেওয়া ওইভাবে হয় না। না হওয়ার কারণে জিনিসটা দিন দিন গা-সওয়া হয়ে গেছে মানুষের। এই সমাজ ব্যবস্থায় ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যে কোনো কাজ যেনতনভাবে করার প্রবণতা রয়েছে বটে, আর শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও এর ব্যতিক্রম নয়। এর জন্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শ্রমিকদের অনাগ্রহ কম দায়ী নয়। তাই সংশ্লিষ্ট সব পক্ষই বলছেন এই আধুনিক যুগে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুশৃঙ্খল এবং একটি শক্ত কাঠামোর মধ্যে আনা এখন সময়ের দাবি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণে কাজ করছে বর্তমান সরকার। সোমবার সকালে রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিনব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এই সময় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসায় তাদের প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি উদ্যোগে এই ধরনের হাসপাতাল, এই ধরনের ব্যবস্থাপনাকে আমরা সহায়তা করি, সাহায্য করতে চাই। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়তো ভবিষ্যতে এই ধরনের হাসপাতালগুলি সহযোগিতা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার আছে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া, এই অঙ্গীকার পূরণের জন্যই শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের মতো এই ধরনের উদ্যোগ যারা গ্রহণ করবে তাদেরকে আমরা সহায়তা করবো ইনশাল্লাহ। আমরা দেখাতে চাই যে আমাদের সরকারি হাসপাতালের বাইরেও বেসরকারি হাসপাতালগুলো নিজের উদ্যোগে এই ধরনের করে মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। অনুমোদন ছাড়া কোনো পশুর হাট রাজধানীতে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। পাশাপাশি ঢাকা শহরের কোরবানির চামড়া যেন শহরের বাইরে যেতে না পারে সে বিষয়েও কড়া নজরদারি রাখা হবে বলেও জানান তিনি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন আইজিপি। ঢাকামুখী চামড়া গাড়ি আসবে, কিন্তু ঢাকা থেকে বহির্মুখী কোনো চামড়া গাড়ি যাবে না। আমরা চেকপোস্ট বসাবো, আমরা এটা এনশিওর করবো। প্রত্যেকটা ব্যক্তি তার নিজের নিরাপত্তার জন্য তাকে সচেতন হতে হবে।
তাকে সে যদি সচেতন না হয় এইভাবে শুধু পুলিশিং দিয়ে সব বন্ধ করা সম্ভব হবে না। কোনো অবৈধ হাট আমরা বসতে দেবো না। আর যেই হাট নিয়ে কোনো ডিসপুট আছে, বিভিন্ন পক্ষ থাকে, এই পক্ষদের মধ্যে মারামারি হতে পারে, এই ধরনের হাট আমরা বন্ধ করে দেবো। এবারে প্রবাসের খবর। ভাগ্য পরিবর্তনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে শরণার্থীদের সঙ্গে এখন ইউরোপে পাড়ি জমাচ্ছে লিবিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা। দালালদের সহযোগিতায় একের পর এক সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই এখন এসে পৌঁছেছেন জার্মানির মিউনিখে। অনেকেই আবার বৈধতা পাওয়ার আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখন যাচ্ছেন জার্মানিতে। মিউনিখ থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। শরণার্থীদের বিশাল স্রোত নিয়ে এখন হিমশিম খাচ্ছে ইউরোপ। শরণার্থীদের সঙ্গে ইউরোপে পাড়ি জমাচ্ছেন লিবিয়া ও মধ্যপ্রাচ্যে থাকা বহু বাংলাদেশি। মিউনিখে হাজার হাজার সিরীয় শরণার্থীদের ভিড়ে দেখা গেল বেশ কয়েকজন বাংলাদেশিকেও। ম্যাসেডোনিয়া, গ্রিস, বুলগেরিয়া ওইদিকে আসছি। এখানে সেটেল হওয়ার জন্য আসছি। দুবাই থেকে ওই বাইরোডে আসছি তুর্কি থেকে আসার পর গ্রিসে 3 বছর ছিলাম, 4 বছর ছিলাম। কষ্ট তো অবশ্যই কষ্ট হয়েছে, কত কষ্ট স্বীকার করে এসেছে এর জন্যই দেখি সেটেল হওয়া যায় কিনা, এর জন্যই এসেছে। অনেকে আবার জানালেন নাগরিকত্ব লাভের আশায় ইউরোপের অন্যান্য দেশ থেকে এখন জার্মানি আসছেন তারা। মাদারীপুরের মোজাম্মেল জানিয়েছেন ভারত, পাকিস্তান, তুর্কি, গ্রিস ঘুরে বৈধতা না পেয়ে এখন তিনি জার্মানিতে এসেছেন। 300-র মতন হবো বাংলাদেশে, টোটালে 300-র মতন হবো আসতেছে। বাংলাদেশের থেকে আসি ইন্ডিয়া থেকে আসি পাকিস্তান ওখানে আসি তুর্কি থেকে গ্রিসে, তারপরে এভাবে আমি ভাইয়া রাষ্ট্র ভাইয়া এসেছি। ইউরোপে অভিবাসীদের নিয়ে কাজ করা ফ্রন্টেক্স জানিয়েছে 5টি রুট দিয়ে প্রতিদিন 30 জন বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করছেন, যাদের বেশিরভাগই আসছেন লিবিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। এই বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সর্বমোট 6085 জন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। আজকে আমরা এখানে বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেছি। তারা শুধুমাত্র জীবিকা অন্বেষণে এবং ভাগ্য পরিবর্তনে ইউরোপে এসেছে। তবে তাদের ভাগ্য কি আদৌ পরিবর্তন হবে? শোয়েব কবির, সময় সংবাদ, জার্মান। এদিকে ইউরোপে চলমান অভিবাসী সংকট মোকাবেলায় 2020 সালের মধ্যে 20,000 সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতাকালে তিনি এই ঘোষণা দেন। শরণার্থী সংকট মোকাবেলায় জার্মানি ও ফ্রান্সের পক্ষ থেকে যথাক্রমে 32,000 ও 24,000 মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা আসার পর তিনি কথা বললেন। ক্যামেরন আরো বলেন, ইউরোপে আসা শরণার্থীরা নয়, জাতিসংঘের শরণার্থী শিবিরে থাকা সিরীয় উদ্বাস্তুদের মধ্য থেকে এই 20,000 জনকে বেছে নেওয়া হবে। বক্তৃতায় তিনি জানান, ব্রিটেন তার মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন বলেছেন, 5 বছরের মধ্যে চট্টগ্রাম নগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। সংযুক্ত আরব আমিরাতের রাশ আল খাইমায় বাংলাদেশ ইসলামিয়া স্কুলে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশ ইসলামিয়া স্কুলের সভাপতি আলহাজ পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও এম.এ. মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজম নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইউনুস গনি চৌধুরী, ব্যবসায়ী আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, ডক্টর জমির চৌধুরী সহ অনেকে। বক্তারা বলেন, মেয়রের কাছে প্রবাসীদের দাবি থাকবে তিনি যেন চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ও কার্গো বিমানের মাধ্যমে পাঠানো মালামাল কাস্টমস কর্তৃপক্ষ যথারীতি খালাস করে দেন, সে লক্ষ্যে কার্যকরী ভূমিকা পালন করবেন। সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের মধ্যে ভারতের নাগরিকত্ব প্রত্যাশীদের সোমবার অস্থায়ী ট্রাভেল পাস এবং পরিচয়পত্র দেওয়া হচ্ছে। সকাল 10টা থেকে পঞ্চগড়, কুড়িগ্রাম এবং লালমনিরহাটে স্থাপিত বিশেষ ক্যাম্পে কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত নাগরিকদের হাতে পরিচয়পত্র তুলে দেবেন ভারতীয় কর্মকর্তারা। আগামী 30 নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন এসব নাগরিক। এ সময়ের মধ্যে ট্রাভেল পাস ব্যবহার করে বাংলাদেশে এসে জমি জমা সহ অন্য সমস্যা সমাধানের সুযোগও পাবেন তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সদ্য বিলুপ্ত কুড়িগ্রামের 12টি ছিটমহল থেকে ভারতে যেতে ইচ্ছুকদের মধ্যে ট্রাভেল পাস এবং পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। দাসিয়ারছড়ার কালীরহাট বাজার ও ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা তিমির ঘোষের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল এই কার্যক্রম পরিচালনা করেন। প্রথম দিনে 2 শতাধিক ব্যক্তি সাময়িক ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। এ সময় সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1 নভেম্বর থেকে 30 নভেম্বর মধ্যে আমরা সম্পূর্ণভাবে ইন্ডিয়া চলে যাব। আমার আত্মীয় স্বজন সবাই ওখানে, আমরা এখানে থাকিয়ে সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা এখন চলে যাব। ভারত সরকার অনেক কিছু অনুদান দিবেন, এই জন্য আমরা ভারতে চলে যাব। পঞ্চগড়ের দেবীগঞ্জে অস্থায়ী ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে শুরু হয় ট্রাভেল পাস ও পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম। ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এর উদ্বোধন করেন। এ সময় আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পে আসেন ভারতে যেতে ইচ্ছুক নাগরিকরা। তাদের হাতে ট্রাভেল পাস ও পরিচয়পত্র তুলে দেন পঙ্কজ শরণ। এত বছর ধরে দুই দেশের মধ্যে ছিটমহল নিয়ে অনেক সমস্যা ছিল, আর এসব সমস্যার কারণে আপনাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এ সব কিছুরই আজ সমাধান হলো। আপনারা আজ নতুন জীবন পেলেন। এর মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের আরো উন্নতি হবে বলে আমি আশা করছি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সদ্য বিলুপ্ত গোতামারি ও পাটগ্রামের বাঁশকাটা ছিটমহলের 195 বাসিন্দাকে ট্রাভেল পাস দেয়া হয়। ভারতীয় হাইকমিশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল গোতামারি এলাকায় অস্থায়ী ক্যাম্পে পরিচয়পত্র ও ট্রাভেল পাস বিতরণ করেন। আগামী 30 নভেম্বরের মধ্যে বুড়িমারি চেকপোস্ট দিয়ে এসব নাগরিক ভারতে যাবেন। গত 31 জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ভারত ও বাংলাদেশের 162টি ছিটমহল বিনিময় হয়। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। পেসার শাহাদাত হোসেনের বিরুদ্ধে ওঠা গৃহকর্মী নির্যাতনের অভিযোগটি অনাকাঙ্ক্ষিত। তার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি, একথা জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এছাড়া চুক্তি শেষ হওয়ার আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে দায়িত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই চান্ডিকা হাথুরে সিংহের, এমনটাই দাবি বিসিবির প্রধান নির্বাহীর। এদিন টাইগারদের নিয়ে অনুশীলন করান হাথুরে সিংহে। কদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শোনা যাচ্ছিল টাইগার কোচ হাথুরে সিংহকে নিজ দেশের ক্রিকেটের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই ছুটি শেষে নির্দিষ্ট সময়ে হাথুরে সিংহের ফেরা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হলেও রোববার রাতে ঢাকায় ফেরেন জাতীয় ক্রিকেট দলের কোচ এই লঙ্কান। রাতে বিশ্রাম নিয়ে এদিন শিষ্যদের নিয়ে কাজে নেমে পড়েন মাশরাফি মুশফিকদের পেশাদার কোচ চান্ডিকা হাথুরে সিংহে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় সাকিব তামিমদের সাথে বিসিবি একাডেমির জিমেই টিম মিটিং সেরে নেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার। অন্যদিকে প্রিয় ক্রিকেট শিক্ষককে পেয়ে শতভাগ মনোযোগ নিয়ে তার কথা শুনতে দেখা যায় টাইগারদেরও। কিন্তু ঘুরে ফিরে বিসিবি পাড়ায় সবার প্রশ্ন ছিল, বাংলাদেশে থাকছেন তো হাথুরে সিংহে? আমি এই ধরনের কোনো আশঙ্কা আপাতত দেখছি না। আমার সাথে কোচের সাথে যে কথা হয়েছে তাতে কোনো ফর্মাল অ্যাপ্রোচ হয়েছে বা এরকম কিছু সম্পর্কে সেও আমাদের বলেনি। সো বিং এ প্রফেশনাল কোচ আমরা ধরে নিতে পারি যে এই ধরনের কোনো বিষয় ঘটেনি। এ ধরনের কোনো ভ্রান্তি হওয়ার অবকাশ নেই, কারণ আপনারা জানেন সে একজন প্রফেশনাল কোচ এবং তার সাথে আমাদের আগামী 2016 জুন পর্যন্ত আমাদের কন্ট্রাক্ট আছে। এদিকে বাংলাদেশ দলের পেসার শাহাদাত হোসেনের বিরুদ্ধে ওঠা গৃহকর্মী নির্যাতনের বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তার সাথে কথা বলে বিসিবির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নিজামুদ্দিন চৌধুরী। বিষয়টা অনাকাঙ্ক্ষিত, ইনফ্যাক্ট আমাদের সাথে বা আমরা পত্রপত্রিকায় যে বিষয়টা জেনেছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না বা কাম্য না। আমরা বিষয়টা দ্য প্লেয়ার ইন কোয়েশ্চেন তার সাথে আমরা কথা বলবো বা বলে এই ব্যাপারে আমাদের অবস্থানটা দেখাবো। পাকিস্তান সফরে থাকা বাংলাদেশের 4 সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষণ কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নারী ক্রিকেট দলের সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানান নিজামুদ্দিন চৌধুরী। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট যারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগকে সামনে রেখে দেশের সব স্টেডিয়ামে কিউরেটর ও গ্রাউন্ডস কর্মীদের নিয়ে সভা করেছে বিসিবি গ্রাউন্ডস কমিটি। মূলত সভায় বিসিবির পক্ষ থেকে জাতীয় লিগে বোলার ও ব্যাটসম্যানদের জন্য সমন্বয় করে সব স্টেডিয়ামে স্পোর্টিং উইকেট বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
আমাদের ন্যাশনাল লিগের উইকেট যেটা 4 ডে টুর্নামেন্ট যেটা আমরা খেলি, ওটাতে উইকেট মানে আমরা যেরকম উইকেট চাই ওরকম প্রায় সময়, মানে স্পোর্টিং উইকেটের কথা বলছি, আমি বলবো না ঘাস থাকলো কি থাকলো না, এটা না। স্পোর্টিং উইকেট মানে বোঝাতে যাচ্ছে একটু বাউন্স থাকবে, সকালে ল্যাটারাল একটু মুভমেন্ট থাকবে, তারপরে এক সময় তো বলটা একটু উইকেট একটু বেটার হবে। সো এই ধরনের একটা উইকেট, সেটা নিয়ে আজকে আমি চেয়ারম্যানকে আমি আসলে গত 3-4 মাস থেকে বলছিলাম যে আমাদের উইকেট নিয়ে চিন্তা করা দরকার। লো বাউন্স উইকেট কিন্তু আপনার ইনফ্যাক্ট সবাইকে খুব বেশি হেল্প করে না, ইভেন স্পিনাররা কিন্তু বুঝতে পারে না তার বল কতটুকু ভালো হচ্ছে, কারণ অনেক সময় শর্ট পিচ বল একটু লো বাউন্সের জন্য বেঁচে যায়। সো সেই ক্ষেত্রে আমরা একটা ট্রু বাউন্স উইকেট চাচ্ছি, যে উইকেটে আপনার ব্যাটসম্যান বোলার সবার সমান সুযোগ সুবিধা থাকবে। প্রবাসী সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মূল বেতন সর্বোচ্চ ৭৮,০০০ টাকা নির্ধারণ করে নতুন পে স্কেল, সরকারি ব্যক্তিরা উচ্ছ্বসিত। অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করলেও দ্বিমত অর্থ সচিবের। আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখায় না, জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময়ে বেগম জিয়া। রাজধানীতে জামায়াতের 2 সাবেক এমপি সহ 13 নেতা আটক, 20টি বোমা উদ্ধার। ঈদকে সামনে রেখে শ্রমিক অসন্তোষ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ। ভোটার তালিকা হালনাগাদে ঢাকায় প্রতি 50,000 বাড়িতে কাজ করছেন মাত্র 10 জন। বাস্তবায়ন অসম্ভব বলছেন মাঠ পর্যায়ের কর্মীরাই। এবং হাজার হাজার শরণার্থীর সঙ্গে ইউরোপ পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিরাও। শুধুমাত্র বৈধতা পাওয়ার আশায় দীর্ঘদিন ইউরোপে থাকা অনেকের গন্তব্য জার্মানি। দর্শক, এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠানসূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।